কাউকে পছন্দ করে না। আসলে এরা দুজন এইভাবে বড় হয়েছে। বাকি যে কোনো ঘরে যেতে পারো, কোনো বাধা নেই। সাফি ঘর থেকে বেরিয়ে এসে সারাকে উদ্দেশ্য করে বলল, তুই জানিস তবুও নিষেধ করিসনি কেন? যা সানিকে ডেকে আনো। সারাদিন কাজ করে এসেছে, মন মেজাজ এমনিতেই খারাপ। এমনিতেই কয়দিন ধরে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে না। সারা হায় সূচক মাথা নাড়ালো শুধু। দাঁড়ি। সারা ইচ্ছে করেই কিছু বলেনি। সানির প্রতিক্রিয়া এমন হবে জানলে সারা ঠিকই জানিয়ে দিত। সকলের কথার মাঝে সানি চলে এলো। চেহারায় ক্লান্ত ভাব বোঝা যাচ্ছে। পরনের শার্টটা ঘেমে গিয়ে লেপ্টে আছে গায়ের সঙ্গে। তো অচেনা মানুষজন বেশ ইতস্তত লাগছে সানির। আরও ইতস্তত লাগার কারণ সবাই এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হচ্ছে। হয়তো তার একটা হাত নয়তো একটা পা বেশি রয়েছে। বিরক্তিতে সানির কপালকু চকে এলো কিঞ্চিত। শায়লা বেগম সানির পাশে এসে দাঁড়িয়ে বললেন, যা ঘরে যা। কিছু লাগবে তোর? আর না, আমার কিছু লাগবে না। আপনি যান আর আয়াতকে দেখলে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে বাবা। শায়লা বেগম চলে গেলেন সেখানে। একাকে সানির সবাইকে পাশ কাটিয়ে চলে গেল নিজের ঘরে। সাফি সারাকে উদ্দেশ্য করে একটু গম্ভীর কণ্ঠে বলল, একবার খোঁজ নে সানির, যা। আমি আব্বুর সাথে কথা বলে যাচ্ছি। সানির কাছে এসব বিরক্ত লাগে ঠিক আছে, তবে এই রকম সবার সামনে খিটখিটে মেজাজ দেখানোর ছেলে সানি নয়। বিরক্ত হলেও শান্ত স্বরে বিষয়টি মিটিয়ে নিত সানি। এতটা ক্ষিপ্ত হয়ে যাওয়ার অবশ্যই কারণ রয়েছে। এইটা সাফি নিশ্চিত। সানির সম্পর্কে সাফির সম্পূর্ণ অবগত, এই আন্দাজ ভুল হবে না তার। সারা অনেকটা ভয় নিয়ে উকি দিল সানির ঘরে। সানির মেজাজ আজ বেশ খিটখিটে। তবে সানির স্পষ্ট কথা কানে বাজছে সারার। পরক্ষণেই নিজের কথা মনে হতেই গায়ের ওড়না আবারও টেনে ঠিকঠাক করে নিল। দাড়ি শুকনো কাশি দিয়ে প্রবেশ করল সানির ঘরে। সানি এক নজর সারার দিকে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। সানির যাওয়ার দিকে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে রইল সারা। এমন থমথমে চেহারা বানিয়ে রাখার কারণ কি? সারা মুখ ফুলিয়ে দুঃখ রে বসে পড়ল বিছানায়। সে কি জেদি? তার চেয়ে ভয়ানক জেদি আর রগতটা মানুষের পাল্লায় পড়েছে মেয়েটা। তাই তো তার জেদ হার মানে বারবার। সারা ক্ষিপ্ত হয়ে মনে মনে ভীষণ বকল সানিকে। রাগ করার কথা তার, অথচ মানুষটা তো আকারকে রাগ দেখিয়ে যাচ্ছে। মিনিট 10 পর খট করে দরজা খোলার আওয়াজ হলো। সারা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সানি। পরনে শুধু কালো রঙের ট্রাউজার। সারার সঙ্গে নজর ফিরিয়ে নিল তার। সারা সোজা শক্ত হয়ে উঠে দাঁড়ালো। সারা পা বাড়াতেই সানি গম্ভীর কণ্ঠে বলে উঠল, দাঁড়া। সারা সোজা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সেখানে, পেছনে ঘুরে তাকালো না। সানি আলমারি থেকে সাদা রঙের টি শার্ট বের করে পরে নিল। সারার সামনে থমথমে চেহারা নিয়ে দাঁড়ালো সানি। সারা কিছুটা ভয় মিশ্রিত দৃষ্টিতে তাকালো সানির দিকে। সানির থমথমে চেহারা ছোট থেকেই তার ভয়ের কারণ। সানি আবারও গম্ভীর কণ্ঠে বলল, তোর নাকি কাল ভার্সিটিতে যেতে হবে? সারা হায় সূচক মাথা নাড়িয়ে ছোট করে জবাব দিল, আমি নিয়ে যাব কাল। সারা অবিশ্বাস্য দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে রইল সানির দিকে। সানি এসেছে অবধি তাকে ভার্সিটিতে নিয়ে যাও। আকার হয়নি। তবে আগে প্রায় সানি স্কুলে নিয়ে গিয়েছে। তবে নিয়ম করে আয়াতকে আর সারাকে সন্ধ্যায় পড়তে বসিয়েছে সানি। এক প্রকার কানে ধরে দুজনকে ম্যাথ আর ইংলিশ পড়িয়েছে। রেজাল্ট খারাপ হলে ভয়ানকভাবে শাসিয়েছে। বার আগের মতো সারার পড়াশোনার পিছনে লাগলো কি ভাবতেই ভয় কাটা দিয়ে উঠল সারার গায়ে। সানি আবারও থমথমে কণ্ঠে বলল, যা ঘরে যা। সানির ঘরে 3 ভাই একসাথে বিছানায় শুয়ে আছে। আয়াত মাঝখানে বেশ আরাম করে যা পয়গা নিয়েছে। এক পা তুলে দিয়েছে সানির গায়ে। সানির চোখে মুখে রাগের ছাপ। কোনো কিছু নিয়ে ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে সানি। সাফি এক কাত হয়ে শুয়ে আছে। সানি সোজা হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে আছে। সাফি সানির দিকে তাকিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। সানি একরাশ বিরক্ত নিয়ে বলল, আজ দিনটাই খারাপ। কি সুন্দর তোমার বিয়ে নিয়ে এক্সাইটেড আমি। এই আমার কপাল আমারই সুখ দেখে হিংসে করে। এই বড় আব্বু নিয়ে এসেছে আমার নৌপাত্রী ঠিক করে। মেজাজ কেমন বিগড়ে যায় বলো। কথা কাটাকাটি করতে ভালো লাগে সব সময়। সেই দিনও করেছি, আজও করেছি। স্পষ্ট বলে দিয়েছি আমি যখন বিয়ে করব দেখা যাবে। বড় আব্বুর সাফ কথা দেখি তুমি কবে বিয়ে করো। দেখ, হ্রস্ব উকার্ক কবে করি লুকিয়ে তো বিয়ে করব না। আমি সবার সামনে সারাকে বিয়ে করব, পারলে কেউ আটকাক আমাকে। আমার বউ কি কারো দুয়ারে পড়ে থাকবে নাকি? বাবার বাড়ি শ্বশুর বাড়ি কারো বাড়ির প্রয়োজন নেই আমার বউয়ের। আমার বউয়ের স্বামীর বাড়ির থাকবে, ওইটাই যথেষ্ট। এত খাচ্ছি কার জন্য আমি? কিভাবে কি সবাই আমাকে? আমি এতিম, সবাই আমাকে করুণা করেছে, দয়া দেখিয়েছে, মানি আমি। কৃতজ্ঞতা আছে বলে কিছু বলি না। এই জন্য খাটিও আমি।
যা বলে শুনি। তাই বলে আমি কি রক্তে মাংসে গড়া মানুষ না নাকি? সাফি একটা তপ্ত শ্বাস ছেড়ে বলল, থাক বাদ দে এসব দুশ্চিন্তা। এখন মজা কর, পরের হিসাব দেখা যাবে। আয়াদ সানির দিকে ঘুরে সানিকে জড়িয়ে ধরল। সানি হাত রাখলো আয়াদের থায়। আয়াদের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে লাগলো সানি। সানি আবারও বিরক্ত ভরা কণ্ঠে বলল, এই কাউসারকে, সারাকে মেসেজ করে, মাথায় রক্ত তুলে দিয়েছে আমার। কাল ভার্সিটিতে গিয়ে এই ছেলেকে না দেখলে মাথা ঠান্ডা হবে না আমার। সাফি বেশ রাগী কণ্ঠে বলে উঠল, আমার হয়ে একটা দিয়ে আসিস? আয়াদ মুখ তুলে সানির দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমার হয়েও একটা দিও। এই ছেলে যে কাল আমার হাতে কয়টা খাবে আমি নিজেও জানি না। আকার, আবার রুমে এসে দেখি এই অবস্থা। কেমন মেজাজ বিগড়ে যায় বলো। তোমার বোনের শখ নিজের ভাগ অন্য কাউকে দেওয়া। তোমার বোন ভয়ানক নিষ্ঠুর একটা মেয়ে জানো তুমি। সাফির মুখে হাসি এনে মজার ছলে বলল, সেই নিষ্ঠুর মেয়ের জন্য মরিয়া হয়ে আছো তুমি। সানি জবাব দিল না, মুখ ফুলিয়ে শুয়ে রইল। সাফি সানির মাথায় লাট্টা মেরে বলল, হাসি দে, এই দিন যেন মুখ ফুলিয়ে থাকতে না দেখি। আমার বিয়েতে সব থেকে বেশি মজা তুই করবি, আর তোর বিয়েতে আমি। আয়াদ অভিমানী কণ্ঠে জবাব দিল, আর আমি। সানি আর সাফি একসঙ্গে হেসে উঠল আয়াদের দিকে তাকিয়ে। সানি হাসি মুখে বলল, তুই দুই ভাইয়ের বিয়েতেই মজা করবি। আমরা তো তোর বউয়ের ভাসুর হব, দেবর হব না, তাই মজা করার সুযোগও নেই। সাফিও হাসি মুখে বলে উঠল, তোর বিয়েতে নির্ঘাত আমাদের দুজনের বাচ্চা তোকে চাচ্চু বলে ডাকবে। আয়াদ মুখ বাঁকিয়ে বলল, এত দেরিতে বিয়ে করব না আমি। সাফি আর সানি একে অপরের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। এরপর আবারও দুজন ফিক করে হেসে দিল একসাথে। তিন ভাইয়ের আড্ডা চলল অনেক সময় ধরে। সকাল 8টার দিকে সারাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড় সানি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে সারা, আর সানি পেছনের সিটে বসে রয়েছে। খান বাড়ির একজনই ড্রাইভার, এই ড্রাইভার সারার কাছে অজানা। সারা আন্দাজ করতে পারল এরা শিকদার বাড়ির। সামনে আর পেছনে কালো রঙের গাড়ি রয়েছে। সানি বরাবরই এসব বিষয় সারার কাছে অগোচরেই রেখেছে। মেয়েটা ভেঙে পড়লে সে ভয়ানকভাবে ভেঙে পড়বে নিশ্চিত। সারা প্রশ্ন করতে গিয়েও কি ভেবে প্রশ্ন করল না। শিকদার বাড়ির নামধাম, অর্থ আর ক্ষমতা সবটাই রয়েছে। এসব নিরাপত্তা থাকা আহামরি কিছু নয়। সানি সারাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে দাঁড়িয়ে রইল সেখানে। বেশ আরাম করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরনে ধূসর রঙের শার্ট আর সাদা রঙের প্যান্ট। সারা এগিয়ে গেল কয়েক পা। দাঁড়ি। সানি খাই সেভাবেই দাঁড়িয়ে সারার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সানিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সারা বেশ অবাক হলো। পেছনে ফিরে ঘুরে তাকিয়ে অবাক জড়িত কণ্ঠে বলল, আপনি যাবেন না? সেদিন ভালো রোদ পড়েছিল। তোর সকালেই সূর্যের প্রখর রোদ ছড়িয়ে পড়েছিল চারদিকে। সেই রোদ যেন সরাসরি এসে সানি উজ্জ্বল শ্যাম বরণ মুখে এসে পড়েছে। সানির চোখ মুখ কুচকে রয়েছে সে রোদের কারণে। রোদের তাপে গায়ের রংটা যেন আরো ফুটে তুলেছে। সানি সেভাবেই দাঁড়িয়ে ভাবলেশীনভাবে জবাব দেয়, তুই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসবি শুধু, ক্লাস করতে হবে না। তোকে বাড়ি দিয়ে কাজে বের হব আমি। সমস্যা নেই, রিক্সা নিয়ে যেতে পারবো আমি। সানি একটু হুমকি স্বরে বলল, যেতে বলেছি যা। সারা মুখ বাঁকিয়ে পা বাড়ালো সামনে। সারার অস্বস্তি লাগছে এইভাবে ক্যাম্পাসে যেতে। একজন মানুষ 3টে গাড়ি নিয়ে এসেছে, এটা একটু বেশি বড়লোকি ব্যাপার হয়ে যাচ্ছে সারার কাছে। খানবা রেল দুইটাই গাড়ি, একটা সাফি চালায় আর একটা রায়হান খান আর রবিউল খান যাতায়াত করেন। আর সানিরটা শিকদার বাড়ি থেকে দেওয়া। সারা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বেরিয়ে এসেছে। আরোহী আর সাফির বিয়ে নিয়ে পুরো ক্যাম্পাসে যেন তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সবাই বড় সড় একটা ধাক্কায় খেয়েছে। আর এমনটা হওয়াও স্বাভাবিক, দুজনের চলাফেরায় সন্দেহজনক মনে হয়নি কখনো। সারা সকলের প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত। অবশেষে সকলের প্রশ্নের জবাব দিয়ে ছাড় পেয়েছে মেয়েটা। সবে মাত্র গেটের সামনে এসে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে কাউসার আর ফাহমিদুল এসে সারার সামনে হাজির। সারা রাগী দৃষ্টিতে তাকালো কাউসারের দিকে। বেশ রাগ দেখিয়ে বলে উঠল সারা, তোকে বলেছি নি আমার সামনে আসবি না। কাউসার অপরাধী কণ্ঠে বলল, সরি বলেছি তো কয়েকবার, তবুও এমন করছিস কেন? তোর নাম্বারে মেসেজ দেই, রিপ্লাই দিস না কেন? রিপ্লাই দিস না। সারা আর জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগের পাষ্ঠ কারকে সজোরে কেউ থাপ্পড় বসিয়ে দিল ছেলেটির গালে। বেশ খানিকটা হেলে গেল ছেলেটা। সারা সম্পূর্ণ গা কেঁপে উঠল ভয়ে। ভয়ার্ত দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই নজরে পড়ল সানির ভয়ঙ্কর চেহারা। ভয়ে পর কয়েকবার শুকনো হোক দিল সারা। ছেলেটি সোজা হয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আর একটা সজোরে বসিয়ে দিল সানি। সানি দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, তুই কে রে প্রশ্ন করার? আর তোর প্রশ্নের জবাব আমার সারা দিবে মানে? ছেলেটি কিছু বলতে কি চাচ্ছিল, সানি সুযোগ দিল না, আর একটা বসিয়ে দিল গালে।
সারা ভয় কয়েক পা পিছিয়ে গেল এবার। এমন পরিস্থিতির সম্মুখীন আজ অবধি হয়নি সারা। সানি আবারও দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, তোকে বারণ করেনি সারা ফোন দিতে? সারা তোকে নিষেধ করেনি ওর সামনে আসতে? তবুও কেন এসেছিস? মেয়েদের নরম কণ্ঠস্বর গায়ে লাগে না, তাই না? সানির সজোরে আর একটা থাপ্পড় লাগিয়ে দিল। পাশে থাকা ফাহমিদুল এগিয়ে আসতেই সেও সজোরে থাপ্পড় খেল সানির হাতে। দুজনেই গালে হাত দিয়ে পিছিয়ে গেল এবার। কখনো না দেখলেও বুঝে গেল এইটা সারার সানি ভাই। সানি আবারও দাঁতে দাঁত পিষে সারার দিকে ডান হাতের তর্জনীর আঙ্গুল তুলে সারাকে দেখিয়ে বলল, জান নিয়ে নিব ওকার এই দিকে নজর দিলে। আর একবার যেন এ দুঃসাহস না হয়। সারার উপর ওর সানি ভাইয়ের জোর চলবে শুধু। কৈফিয়ত দিলে শুধু সারা তার সানি ভাইয়ের কাছে দিবে, আর কারো কাছে না। সানির মনের খায়েশ মিটল না নিজেই দুই পায়েরই। অয়ে দুজনের গালে আবারও সজোরে থাপ্পড় বসিয়ে দিল। যে অধিকার আদায়ের জন্য সবকিছু ছাড় দিয়েছে আর সেই অধিকার এত সহজে তার থেকে কেড়ে নিতে চায়, এই ভয়ানক সাহস পায় কোথায় থেকে? সানির মনের খায়েশ মিটছে না। আরও একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিল গালে। সানি সারার ডান হাতের কবজি ধরে চলে এলো সেখানে থেকে। সারা এখনো যেন ঘোরের মাঝেই রয়েছে। জড় বস্তুর মতো বসে রয়েছে সারা। চেহারায় কোনো ভাবান্তর নেই, মস্তিষ্ক তার স্থির কোনো কাজ করছে না এই মুহূর্তে। সানি এখনো অনবরত রাগে ফুঁসছে। রাগ কোনোভাবেই কমছে না সানির। সানি এক নজর সারার দিকে তাকালো। কিছু একটা আন্দাজ করতে পারল সানি। সানি ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হাসপাতালের চলুন। সব আকার কোনো প্রতিক্রিয়া নেই। সানি মূলত সারার সাথে কিছু সময়ের কথা বলতে চাইছে। খান বাড়িতে বিয়ের কারণে লোকজনের পরিপূর্ণ, সেখানে কথা বলা সম্ভব নয়। সানি সারাকে নিয়ে খান বাড়ির কিংবা শিকদার বাড়ির কোনো বাড়ির কোম্পান হ্রস্বই কাটতে নিয়ে যেতে পারবে না। তাই নিজের হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সানি। সেখানে কোনো বাধা নেই। সারা জড়বস্তুর মতো হেঁটে যাচ্ছে সানির পিছু পিছু। না আছে কোনো প্রশ্ন, না আছে কোনো ভাবান্তর, না আছে কোনো প্রতিক্রিয়া। সানির ভীষণ বিরক্ত লাগছে। এত ভাবার কি রয়েছে এখানে? সানি তার কেবিনে নিয়ে গেল সারাকে। সানি নাস্তা আনতে চলে গিয়েছে নিচে। হিজাব খুলে নিয়ে সানির চেয়ারের উপর রেখে দিল। ঘন লম্বা চুল ছেড়ে দিল। সারা সারা থাই গ্লাসে হেলান দিয়ে গা ছেড়ে দিয়ে দাঁড়ালো। কি ভাবছে এই মেয়ে এতকে জানে? শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে ব্যস্ত শহর দেখছে। সানির কেবিন থেকে ব্যস্ত শহরের বড় রাস্তা দেখা যায়। কত শত মানুষের ভিড়, কত যানবাহন চলছে এই ব্যস্ত শহরে। সারা সেদিকে তাকিয়ে আনমনে সুর তুলল, আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে। অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে। হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না। আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না। গানের সুরের সাথে সারার পলকহীন চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আজ সারার কণ্ঠের সুরের ঝংকার ছিল ভিন্ন। আহত সুরটা ছিল শ্রুতিমধুর। সারার গানের সুর শুনে থমকে যায় সানি। দাঁড়ি। সারার আহত কণ্ঠস্বর ফুটবল করে তুলছিল সানিকে। শুকনো ডোক গিলল সানি। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে। সানির উপস্থিতি টের পেয়ে সুর থেমে গেল সারার। পুরো ঘর জুড়ে ভয়াবহ নীরবতা। দুই নর নারীর বুকে একই ঝড় যেন তাণ্ডব চালিয়ে যাচ্ছে অনবরত। সানির হৃৎপিণ্ড যেন ভয়াবহভাবে কাঁপছিল। নীরবতা ভেঙে সারা ব্যস্ত শহরের দিকে দৃষ্টি রেখেই বলল, সানি ভাই। সানি শুকনো ডোক গিলে ছোট করে জবাব দিল, হুম। সব আকাররা অনুরূপভাবে দাঁড়িয়ে প্রশ্ন করল সানিকে, আপনার আর আমার সম্পর্কের কি নাম দেওয়া যায় বলুন তো? সানি কিছুটা থমকে গেল সারার এমন প্রশ্নে। তাদের সম্পর্কের কি নাম দেওয়া যায়? সানি ধীর পায়ে এগিয়ে গেল। দাও। হ্রস্ব উকার্জনের মাঝে দূরত্ব বজায় রেখে থাই গ্লাসে হেলান দিয়ে সেও দৃষ্টি রাখল বাইরের দিকে। কিছু সময় নীরব থেকে বলল, তোর আর আমার সম্পর্ক নিকোটিনের মতো। এই নেশা ছাড়ানো যায় না, আবার সেবনে ধ্বংস নিশ্চিত। আপনার মায় এত সৌভাগ্য জড়িয়ে আছে জানলে আমি আপনার মায় কখনো পড়তাম না সানি ভাই। সানি আহত দৃষ্টিতে তাকালো সারার দিকে। কোনো জবাব দিল না সারার কথা। চোখ জোড়া লাল হয়ে আসছে সানির। সারা আবারও বলে উঠল, আমার জীবনে সব থেকে বড় ভুল কি জানেন? আপনার মায় নিজেকে জড়ানো। দেখুন না, আপনাকে উপেক্ষা না করে এখনো সে ভুল করেই যাচ্ছি। আমার জীবনে সব থেকে বড় ভুল কি জানিস? সেই দিন তোকে আঘাত করা। সে তো এখনো করেই যাচ্ছে। ন পার্থক্য শুধু সেই আঘাতের চিহ্ন ছিল আর এই আঘাতের নেই। তবে এই আঘাতের যন্ত্রণাটা বেশি। এই জন্য তুই এখনো আমার মায়া উপেক্ষা করতে পারছিস না। সম্পর্কের শুরু যে আঘাত দিয়েই। আপনি ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষ সানি ভাই। অপবাদ নাকি অভিযোগ? আপনার মন খুশি ধরে নিন একটা। আপনি অনেক নিষ্ঠুর লোক, পাষাণ লোক, স্বার্থপর লোক আপনি। আপনার মন নেই, কোনো মায়া নেই। শুধু নিজের স্বার্থ বুঝেন।
কষ্ট দিতে ভালোবাসেন, জোর খাটাবেন শুধু। মানুষকে আঘাত করে, কাঁদিয়ে অনেক মজা পান আপনি। সকল অভিমান অভিযোগ একসাথে যোগ করে একশ্বাসে কথাগুলো বলল সারা। সানি এবার এগিয়ে গেল সারার দিকে। সারার ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে সারার চোখে চোখ রেখে বলো, আপনার অনেক অভিযোগ দেখা যায় রমণী। আমার তো এ জন্মও কম পড়ে যাবে অভিযোগ মেটাতে। দুজনের দৃষ্টি স্থির রেখে অপরের চোখ জোড়ায় আবদ্ধ। আজ যেন ভয়াবহ টক্কর চলছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুজনের জবাব যেন প্রস্তুত, উত্তর দিতে সময় নিচ্ছে না কেউ। সারা বেশ শক্ত গলায় বলে উঠল, জানেন সানি ভাই, একটা নারীর অভিযোগের 16 কলা পূর্ণ হলে মুখ ফিরিয়ে নেয়। তখন কোনো শক্তি পারে না আটকাতে। তখন আর কারো ভালোবাসার কাঙাল থাকে না। সানি থমকে গিয়ে তাকিয়েছিল কিছু সময়। কি ভেবে মৃদুস্বরে হেসে উঠল। সারা সরু দৃষ্টিতে তাকিয়ে রইল সেই হাসির দিকে। সানি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, মুখ ফিরিয়ে নিয়ে স্বভাব তোর রয়েছেই। নতুন কি, আর আপনার পালিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। নিজেকে আড়াল করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে আপনার। তবুও তোর কাছে হার মানে। আড়াল করেও তো তোর কাছে আছি। দূরে যাওয়ার ক্ষমতা হয়নি, কিন্তু সামান্য আঘাতে মুখ ফিরিয়ে নেও। আর ভয়ানক ক্ষমতা রয়েছে তোর। দূরত্বের সাথে সাথে তোর মায়াও হারিয়ে যায়। তোর জেদ খুব ভয়ঙ্কর। 6 বছরে একবারের জন্য তোর মনে পড়েনি আমাকে। আমার দিনের শুরু হতো কোনো এক কিশোরী কন্যার মুখে সানি ভাই ডাক শুনে। আমার দিনের শেষ হতো সেই সানি ভাই ডাক শুনে। তার সব আবদার যেন আমার কাছে। কত যত্ন করতাম, বুকে নিয়ে কান্না থামাতাম যাতে তার কোনো অভিযোগ না থাকে। আমি আজ অবধি এত যত্ন করে কাউকে বুকে আগলে নেইনি জানিস। ব্যাস আকার আঘাত সব ভুলে গেলি তুই। আচ্ছা, একবারের জন্য তোর মনে পড়েনি আমাকে? কখনো একবার কথা বলতে ইচ্ছে হয়নি? একবারও জানতে ইচ্ছে করেনি আমি কেমন আছি? যেই দিন দেশের বাইরে চলে যাই তোকে এক নজর দেখার জন্য কত ছটফট করে। ছি আমি, একটা বার সামনে আসলি না তুই। তোকে বুকে আগলে নিয়ে বলতে চেয়েছিলাম। সানি থেমে গেল, এবার কণ্ঠনালী আটকে আসছে। কথা বলতে কষ্ট হচ্ছে। একটা দীর্ঘ শ্বাস ছাড়ল সানি। ভয়ানক চাপা অভিমান যেন প্রকাশ করল। আজ যেন দুজনেই চাপা অভিযোগগুলো খোলাসা করতে প্রস্তুত। সানি শুকনো ঢোক গিলে গলাটা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করল। সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল এবার। সানি চোখ সরিয়ে নিয়ে আবারও বাইরে দৃষ্টি রাখল। এই নারীর চোখের পানি ভয়ানক দুর্বলতা তার কাছে। সানি ঠোঁটের কোণে বিষাদময় হাসিটা রেখে বলল, কি ভয়ঙ্কর অভিমানী মেয়ে তুই। আসলে অনেক আদরের তুই। কিসের অভাব তোর? কোনো অভাব নেই। তুই কেন আঘাত সহ্য করবি? তোর মুখ হ্রস্ব উকার খ ফিরিয়ে নেওয়া জায়জ রয়েছে। তাই তোর মতো অভিযোগের হিসাব নিয়ে খুলিনি। অভিযোগ করার অধিকার আমি তোকে দিয়েছি। তাই প্রতিশোধ নিচ্ছেন। সানি আবারও মৃদুস্বরে হেসে উঠল। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, সেই যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তোকে সামান্য আঘাত করে যে যন্ত্রণায় দগ্ধ হয়েছি প্রতিশোধের দুঃসাহস দেখাই করে। তাহলে কি হিসাব কষছেন আপনি? হিসাব কষতে কিন্তু আপনি দারুণ দক্ষ আছেন সানি ভাই। সানি না সূচক মাথা দুলিয়ে ঘোর প্রতিবাদ জানিয়ে বলে উঠল, এসবে আগে থেকে কাঁচা আমি। বলতে পারিস তোর জেদ অভিমান ভয় পাই, যেমনটা সবাই মৃত্যু ভয় পায়। আমার মনে হয় তোর অভিমানে আমার মৃত্যু নিশ্চিত। সারা এবার তাচ্ছি লেরসরে হেসে দিল এবার। চোখ জোড়া ভেজা, বেহা অসুর শক্ত করে বেঁধে রেখেছে সারা। ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, আপনি আমার জেদ অভিমান হয় পান, অথচ সেই জেদ ড্রাইভার মানে আপনার কাছে। সারা এবার আফসোস করে বলে উঠল, সানি ভাই, যদি 6 বছরের আগের অভিমানটা যদি ধরে রাখতে পারতাম তাহলে আজ আফসোস করতে হতো না। সামনে থাকলে আফসোস হয়, চোখের দূরত্ব বাড়ুক আফসোস থাকবে না আর। চোখের দূরত্ব হলে কি আর আফসোস থাকে না সানি ভাই? সানি শুকনো ঢোক গিলল সারার ভেজা চোখ জোড়ার দিকে তাকিয়ে বলল, আফসোস থাকে না, শুধু মায়া থেকে যায়। আমার উপর কি আপনার কখনো মায়া হয়েছে সানি ভাই? সানি শরীর ছেড়ে দিচ্ছে এবার। নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল থাই গ্লাসের উপর। শরীরটা ভীষণ ফুটবল লাগছে হঠাৎ। সানি আহত দৃষ্টিতে তাকালো সারার মুখের দিকে। সারা তাকালো না সানির দিকে। সারার স্থির দৃষ্টি রাখলো ব্যস্ত শহরের দিকে। সানি আহত কণ্ঠে বলল, তুই আমাকে মায়া করেছিস কখনো? আপনার কি মনে হয়? সানি এবার মৃদুস্বরে হাসল একটু। বিষাদময় এক টুকরো হাসি ঠোঁটের কোণে লেগে আছে। আবারও বাইরের দিকে দৃষ্টি রাখল সানি। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, মায়া করলে